ক্লাস 10-এর ছাত্ররা আমাদের অনলাইন ক্লাস চলছে। তো আগের দিন আমি তোমাদেরকে বঙ্গানুবাদ করতে দিয়েছিলাম কয়েকটা, আশা করি সবাই পেরেছো। কারণ কেউ আমি বলেছিলাম না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমাকে জানাতে বা হেল্প যদি লাগে তো সেখানে বলতে। তো দেখলাম না সেখানে কেউ কোনো কিছু লিখেছো, তার মানে সবাই পেরেছো। অবশ্য সহজ ছিল ব্যাপারটা, খুব ভালো। তো আজকে আমরা পড়ব অস্ত্রের বিরুদ্ধে গান। আদিত্য স্যার আমাকে বলেছেন উনি কী পড়িয়েছেন। তো আমার মনে হয় অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি এখনও পড়ানো হয়নি। কবিতাটি লিখেছেন জয় গোস্বামী। তো জয় গোস্বামী কবিতাটি লিখেছেন, সেই জয় গোস্বামী সম্পর্কে একটুখানি আমরা জেনে নেব। জয় গোস্বামী হলেন আধুনিক বাংলা কবিতায় মানে একটা আলাদা ঘরানার স্রষ্টা। মানে ওনার কবিতা, কাব্যের বৈশিষ্ট্য সমস্ত কিছুই একটা অন্যরকম, স্বতন্ত্র, অন্যদের থেকে একটু আলাদা। উনি কাউকে অনুকরণ করেননি। তো আমাদের একই জেলার মানুষ, রানাঘাটের, নদিয়া জেলার রানাঘাটে তার বাড়ি। তো সেখানেই তিনি জন্মগ্রহণ করেন, সেখানেই তিনি বড় হন। বড় হয়ে তিনি মাত্র 19 বছর বয়সেই প্রথম তার কবিতা লেখা বা কবিতা মুদ্রিত হয়, ছাপা হয় তার 19 বছর বয়সে। তো এরপর থেকেই ধীরে ধীরে বিভিন্ন ছোট ছোট পত্রপত্রিকায় তিনি নিয়মিতভাবে লিখতে শুরু করেন। প্রথম দিকে তার কবি প্রতিভার ততটা পরিপক্কতা প্রকাশ না পেলেও ধীরে ধীরে তার কবিতা কাব্য প্রতিভা পরিণত হতে থাকে। আধুনিক বাংলা কবিতার পাঠক জয় গোস্বামীর মধ্যে একজন নতুন স্রষ্টাকে আবিষ্কার করেন, মানে একদমই আলাদা। তার লেখা কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ভুতুম ভগবান, প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউ পাতা, পাগলি তোমার সঙ্গে, তারপরে সূর্য পোড়া ছাই, বিকেলবেলার কবিতা, হরিণের জন্য একক, আমার শ্যামশ্রী ইচ্ছে, ভালোটি বাসিব, শ্রেষ্ঠ কবিতা, ফুল গাছে কি ধুলো, এরকম আরও অনেক অনেক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। এছাড়াও তিনি গদ্যগ্রন্থ, কাব্যনাট্য, উপন্যাস, কবিতা ও মুক্ত গদ্য লিখেছেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে ব্যাপারটা, সেটা হলো 1990 খ্রিস্টাব্দে তিনি তার ঘুমিয়েছ ঝাউ পাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান। পরবর্তীকালে 1997-তে বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা এই কাব্যগ্রন্থটার জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন। 1997 সালে পাতার পোশাক কাব্যগ্রন্থের জন্য পান বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। তারপর আবার 2000 খ্রিস্টাব্দে পাগলি তোমার সঙ্গের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। এছাড়া আমেরিকায় তিনি আমন্ত্রিত হয়েছিলেন কবি হিসেবে, সেখানে কাব্যগ্রন্থ পাঠ করার জন্য। বিভিন্ন জায়গায় তিনি আরও অনেক সম্মানিত হয়েছেন। তো সেই জয় গোস্বামীর লেখা একজন সম্পূর্ণ আধুনিক স্বতন্ত্র ঘরানার কবি জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আমরা আজকে পড়ব। এই কবিতাটি নেওয়া হয়েছে পাতার পোশাক নামক কাব্যগ্রন্থ থেকে। এই পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতার সংখ্যা 55টি। আর আমরা যেই কবিতাটি আজকে পড়ব সেই কবিতাটি হচ্ছে এই গ্রন্থের 20 সংখ্যক কবিতা, মানে 20 নম্বর। কবিতাটা পড়ার আগে আমি এই কবিতাটার ভাববস্তু একটু তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে কি ব্যাপার নিয়ে কবিতাটা। আমরা দেখিনি, হয়তো শুনেছি, পড়েছি,
যুদ্ধের কথা, যুদ্ধের বীভৎসতার কথা এখনও কিছু কিছু আমরা মাঝে মাঝে একটু আমরা শুনতে পাই। টিভির নিউজ চ্যানেলগুলো খুললেই আমরা দেখতে পাই ভারতের সঙ্গে চীনের একটা টানাপোড়েন চলছে, যুদ্ধ ভাব। সেখানে দুই দেশের সেনা মোতায়েন হয়েছে, যুদ্ধ বিমান। আজকে যেমন আমাদের ভারতের মাটিতে রাফাল এলো, রাফাল মানে বিমান যুদ্ধ 5টা। তো এইরকম এই সমস্ত ব্যাপারগুলো এখন আবার অনেকটা যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো এই যুদ্ধে যে পক্ষই জয়লাভ করুক না কেন, যুদ্ধ ব্যাপারটা কিন্তু মোটেও সুখকর নয় কারোর জন্যই। এই যুদ্ধের বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে কবি এই কবিতায় মানবতার জয়গান গেয়েছেন। তিনি মনে করেছেন এই যে অস্ত্রগুলো এখন এত দাম দিয়ে, এত টাকা খরচ করে দেশে রাফাল বিমান কেনা হচ্ছে, এত সমস্ত অস্ত্রশস্ত্র আগ্নেয়াস্ত্র কেনা হচ্ছে, সেটা না করে এই যে আমাদের কোভিড-19 আক্রান্তর সংখ্যা দিনে দিনে অনেক ছাড়িয়ে যাচ্ছে, তার জন্য যদি অনেক বেশি আরও হাসপাতাল তৈরি করা হতো, চিকিৎসা পরিকাঠামো যদি আরও উন্নত করা হতো, গরিব মানুষের মুখে যদি দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবার ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের লকডাউনটা আরও বেশি কার্যকর হতো, তাহলে মানুষ পেটের দায়ে আর বাইরে বেরোতো না। হ্যাঁ, এইরকম নানান রকমের প্রসঙ্গ আমাদের সামনে চলে আসে। তো সেই রকমই কবি এই অস্ত্রের বিরুদ্ধে গান গেয়েছেন জয় গোস্বামী। তিনি বলেছেন যে এই যে যুযুধান পৃথিবী, ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ওর জায়গা দখল করে নিচ্ছে, অ্যাটম বোমা বা আগ্নেয়াস্ত্র তার কাছে আছে বলে বলছে সবাইকে। তো এই যে যুযুধান পৃথিবীতে অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কবি মানুষকে গানের বর্ম ধারণ করতে বলেছেন। সম্বল মানে দু একটা গানকে খড়কুটোর মতো আঁকড়ে ধরে তিনি অস্ত্রের মোকাবেলা করতে উদ্যত হয়েছেন। জানি এটা শুনে হাস্যকর মনে হবে, অনেকের কাছেই হাস্যকর মনে হবে যে এরকম অস্ত্রের বিরুদ্ধে গান, সেটা কি কখনো সম্ভব, অস্ত্রকে প্রতিরোধ করার জন্য গান? কিন্তু কবি মনে করেছেন এটা অনেকটা কার্যকরী। হিংসা আর যুদ্ধে রক্তাক্ত এই পৃথিবীতে গানই হয়ে উঠেছে কবির একমাত্র আশ্রয়। তার মনে হয়েছে যে চিল শকুনরূপী সুযোগ সন্ধানী মানুষের হানাদারি দৃষ্টি তার নজর এড়ায় না। তার মনে আছে যারা সাম্রাজ্যবাদ বিস্তার করতে চায় বা বিস্তারবাদে বিশ্বাসী, এইরকম সুযোগ সন্ধানী মানুষ যারা হানাদারি আক্রমণ চালায়, তাদের দৃষ্টি কবির চোখেও পড়ে, বা কবি সেগুলো ভুলে যান না বা এড়িয়ে যান না। কিন্তু তারপরেও তিনি পিছু না হটে বুকের ভেতরের কোকিলকে সম্বল করে, অর্থাৎ তার হৃদয়ের ভালোবাসাকে, তার হৃদয়ের গানকে সম্বল করে তিনি কী করেন, এই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান। তার মতে ধ্বংসের ভয়াবহতার পরিবর্তে সৃজনশীলতা বা সৃষ্টি হয়ে ওঠে তার মুখ্য। তিনি সব রকমের বাধা বিভেদ আর সংস্কারের ঠুলি খুলে ফেলে বাধা ব্যবধানের ব্যারিকেড পেরিয়ে গানকে সঙ্গী করে পৌঁছতে চান এক তপবনে, যেখানে এই যুদ্ধ, অস্ত্র, এই সমস্ত কোনো কিছুই থাকবে না। সেখানে হিংসা থাকবে না, মানুষে একে অপরের প্রতি দেশ থাকবে না, ক্ষোভ থাকবে না, বিদ্বেষ থাকবে না। সেখানে ওই তপবনের যে ঋষি বালক থাকে না, ঋষি বালক, ময়ূর পালক গোজা কোনো ঋষি বালকের মতোই তিনি শুদ্ধ সূচিরূপে মানুষের জন্য অপেক্ষা করছেন, তার গান অপেক্ষা করছেন। তিনি মনে করেন সেইখানে গেলেই মানুষ এই অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কবি কল্পিত এই ঋষি বালক যেন শান্তিময় পৃথিবীর দূত এই ঋষি বালক হিসেবে তিনি এখানে তুলে ধরেছেন। তাই সেই গানকে সঙ্গী করে নদীতে, দেশে, গায়ে ঘুরে বেড়ানো সম্ভব হবে।
এইভাবে কবি এই কবিতায় অস্ত্রকে গানের সজীবতার প্রান্তে গানের পায়ে বিসর্জন দেওয়ার আহ্বান জানিয়েছেন। এই মন্ত্রই কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে। তো কবিতাটার ভাববস্তুটা আমি বলে দিলাম, এবার কবিতাটা পাঠ করছি, করে আমরা কবিতাটা প্রত্যেকটা লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। দেখো কবিতায় কবি একটা কথা, একটা লাইন 3 বার উচ্চারণ করেছেন। সেটা কি? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, বা অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, এই কথাটা তিনি উচ্চারণ করেছেন বারবার। এটাই তার এই কবিতার মুখ্য ব্যাপার, এটাই তিনি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন, এটাই তিনি বলতে চেয়েছেন অস্ত্র ফেলে দিতে, অস্ত্রকে রেখে দিতে। অস্ত্র কখনোই আমাদের শান্তির পরিপূরক হতে পারে না। অস্ত্র না ফেললে কখনোই আমাদের শান্তি আসতে পারে না মানব সমাজে। কবি বলেছেন অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। তিনি অস্ত্র ফেলে দিতে বলেছেন, অস্ত্র পায়ে রাখতে বলেছেন। কার পায়ে? মানবতার পায়ে রাখতে বলেছেন। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কবি বলছেন কবি একা, তার একার পক্ষে প্রতিরোধ হয়তো গড়ে তোলা সম্ভব না, তাই কবি এখানে নিজেকে অগণিত জনগণের সঙ্গে, অগণিত সাধারণ মানুষের সঙ্গে তুলনা করেছেন। বলছেন তিনি এখন সবার রূপ ধরে হাজার হাতে পায়ে তিনি এগিয়ে আসেন, উঠে দাঁড়ান, যুদ্ধের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে তিনি উঠে দাঁড়ান, হাত নাড়িয়ে বুলেট তাড়ান। আদতে আমাদের মনে হতে পারে হাত নাড়িয়ে বুলেট তাড়ানোর কথা একটা নিছক পরিহাস বা ঠাট্টা হতে পারে, হাত নাড়িয়ে কখনো বুলেট তাড়ানো যায় না। কিন্তু কবি বলছেন, কবি এটাকে এখানে একটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। হাত নাড়িয়ে হয়তো বুলেট তাড়ানো যায় না, কিন্তু তিনি চেষ্টা করেছেন, তিনি গানের বর্ম, বর্ম মানে হচ্ছে যুদ্ধ করার সময় যে পোশাক পরা হয়, যাতে যেখানে কোনো অস্ত্রের আঘাত যাতে গায়ে না লাগে, সেজন্য বর্ম পরা হয় যুদ্ধের সময়। কবি বলছেন কবি গানের বর্ম পরেছেন। গানের বর্ম পরে কি বুলেট তাড়ানো যায়? যায় না। কিন্তু কবি এখানে মানবতার জয়গান করেছেন। তিনি মানুষকে গানের বর্ম ধারণ করতে বলেছেন। কেন? অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। তিনি নিজেকে এখানে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি বলেছেন কবি যে অনেক গান জানেন তা কিন্তু নয়। কবি সৃষ্টিশীলতা বা সৃজনশীলতা কবি কিন্তু অনেক জানেন সেটা নয়, বা কবির কাছে অনেক কিছু আছে এই যুদ্ধকে প্রতিরোধ করার জন্য, এই অস্ত্রকে প্রতিরোধ করার জন্য, তাও নয়। কবির কাছে যে একটা দুটো সম্বল আছে, মনের মধ্যে যে ভালোবাসা আছে, মনের মধ্যে যে মানবতা আছে, মানুষের জন্য যে প্রেম ভালোবাসা আছে, সেই সামান্য কিছু সঞ্চয় নিয়েই সে সামান্য কিছু সঞ্চয়কে খড়কুটোর মতো আঁকড়ে ধরে সে গানের গায়ে রক্তকে মোছেন। অস্ত্র চালনার ফলে যে রক্ত, সারা পৃথিবীর মানুষের যে রক্ত বয়ে যায়, সাধারণ মানুষের যে রক্ত বয়ে যায়, রক্ত বয়, রক্ত গঙ্গা বয়, সেই রক্ত তিনি মোছেন শুধু গানের গায়ে। তিনি জানেন
তিনি জানেন যে চিল শকুনরূপী সুযোগ সন্ধানী মানুষরা তার চারদিকে ঘুরছে, সেগুলো কবির নজর কিন্তু এড়ায় না, সেগুলো কবি বুঝতে পারেন। কিন্তু তবুও তিনি পিছু না হটে বুকের ভেতরের কোকিলকে সম্বল করে নানা উপায়ে গান বাঁধবার প্রচেষ্টা চালান। তিনি বলেছেন, আমার শুধু একটা কোকিল গান বাঁধবে সহস্র উপায়ে। তিনি বুকের ভেতরের ভালোবাসাকে সম্বল করে সহস্র উপায়ে গান বাঁধতে চান। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। কবি বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র পায়ে ফেলে দাও, যুদ্ধের বর্ম খুলে দেখো খালি গায়ে, আদুর মানে হচ্ছে খালি গায়ে, পোশাকহীন গায়ে, খোলা গায়ে। বলছে অনাবৃত বা খোলা গায়ে বর্ম খুলে দেখো, কি দেখো? যে ঋষি বালক গানের মতো, গান ঋষি বালকের মতো দাঁড়িয়ে আছে। ময়ূর পালক গোজা, মাথায় ময়ূর পালক গোজা, যে ঋষি বালক তপবনে ঘুরে বেড়ায়। তপবনে যেখানে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে, যেখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু নেই, সেই ঋষি বালকের মতোই শুদ্ধ সূচি রূপে মানুষের জন্য অপেক্ষা করছে এই গান। কবি কল্পিত এই ঋষি বালক বা এই গান যেন একটা শান্তির দূত, এই আমাদের পৃথিবীতে, যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে একটা শান্তির দূত। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাই সেই গানকে সঙ্গী করে কবি বলেছেন, নদীতে দেশে গায়ে ঘুরে বেড়ানো সম্ভব হবে। গানই সবাইকে, মানুষকে নিয়ে বেড়াবে, সেই গানই মানুষকে যুদ্ধের বিরুদ্ধে, অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। এইভাবেই কবি আবারও বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আবারও কবি অস্ত্রকে গানের পায়ে বিসর্জন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এই আহ্বান মন্ত্রই কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে বারবার, যে অস্ত্র ফেলো, অস্ত্র রাখো। আসলে অস্ত্র কখনো শান্তি বয়ে আনতে পারে না। অস্ত্র শুধু যুদ্ধই ঘটায়। অস্ত্র শুধু মানুষের রক্তের ধারা, রক্ত আর শোণিত একই কথা, রক্ত বা শোণিত ধারা বইয়ে দেয়। অস্ত্র কখনোই শান্তি আনতে পারে না। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এটুকুই থাক। এর পরের দিন আমি এই কবিতার যে সমস্ত প্রশ্ন উত্তর আছে, যেগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। ওকে, সবাই ভালো থেকো, সাবধানে।